everyone, welcome to 10 Minute School Admission Program. আজকে আমাদের ক্লাস হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আর এই চ্যাপ্টারে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা তুষি। এই চ্যাপ্টারটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে দেখা যায় যে প্রত্যেকবারই অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট 3টা হলেও কোয়েশ্চেন থাকে। তাই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি, যাতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। 1869 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেন্ডেলিভ জ্ঞাত 63টি মৌলকে এদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে 12টি পর্যায় ও 8টি গ্রুপে বিন্যস্ত করেন। পরবর্তীতে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে মৌলসমূহকে 7টি পর্যায় ও 18টি গ্রুপে বিন্যস্ত করে আধুনিক পর্যায় সূত্র মতে দীর্ঘাকার পর্যায় সারণী তৈরি করা হয়, যা আমরা একটু আগেই দেখলাম যে পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 18টি গ্রুপ ছিল। তাহলে সেটা হচ্ছে দীর্ঘাকার পর্যায় সারণী। এখন এই আধুনিক পর্যায় সূত্র মতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। বিজ্ঞানী বোর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিস্তৃত পর্যায় আকারে একটা পর্যায় সারণী তৈরি করেন, যা বোরের পর্যায় সারণী বা দীর্ঘাকার পর্যায় সারণী নামে পরিচিত। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন: আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কোনটি? মৌলের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। এইসব গ্রস কোয়েশ্চেন যদি অ্যাডমিশন টেস্টে আসে, সেই ক্ষেত্রে যাতে ভুল না হয়, তাই এসব গ্রস জিনিস খুবই ভালোভাবে পড়তে হবে। 2016 সালের 10ই জানুয়ারি পর্যন্ত আবিষ্কৃত ও ইউপেক সংস্থা কর্তৃক অনুমোদিত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। 2016 খ্রিস্টাব্দে অনুমোদিত 113, 115, 117, 118 পারমাণবিক সংখ্যা 4টি মৌল দ্বারা সপ্তম পর্যায়টি পূর্ণতা লাভ করল। এখন আমরা এই 113, 15, 17, 18 মৌল কোনগুলা এবং তাদের প্রতীক সম্পর্কে জানব। 113 হচ্ছে নিহোনিয়াম, যার প্রতীক NH। 115 হচ্ছে মস্কোভিয়াম, যার প্রতীক MC। 117 ট্যানেসিন, প্রতীক TS। 118 ওগানেসান, যার প্রতীক OG। ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করা যায়: S ব্লক, P ব্লক, D ব্লক এবং F ব্লক। অরবিটাল সমূহের ইলেকট্রন ধারণের ক্রম অনুসারে এই ব্লকগুলোকে ভাগ করা হয়েছে। এখন S ব্লক মৌল কি? যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি S অরবিটালে যাবে তাদেরকে আমরা বলবো S ব্লক মৌল। অর্থাৎ এসব মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে S1 অথবা S2 ইলেকট্রন বিন্যাস থাকবে। পর্যায় সারণী গ্রুপ 1 আর 2 মৌলসমূহ এবং হিলিয়াম এই গ্রুপের অন্তর্ভুক্ত। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন: S ব্লক মৌলের সংখ্যা কতটি? 14টি। কোন ব্লকের মৌলের সংখ্যা কতটি? এই জিনিসগুলা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে এগুলো সরাসরি আসে কোয়েশ্চেন, তাই এগুলো যাতে ভুল না হয়। এখানে কয়েকটা S ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস দেয়া আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, যাদের প্রত্যেকে সর্ববহিস্থ শক্তি স্তর বা যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসে NS1 বা NS2 আছে। অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনটি হচ্ছে S অরবিটালে যাচ্ছে, তাই এরা হচ্ছে S ব্লক মৌল। এখন P ব্লক মৌল কি? যেসব মৌলের পরমাণুতে সর্বশেষ ইলেকট্রনটি P অরবিটালে যায় তাদেরকে আমরা বলবো P ব্লক মৌল। পর্যায় সারণী গ্রুপ
13, 14, 15, 16, 17, 18, কিন্তু হিলিয়াম ব্যতীত মৌলসমূহ এই গ্রুপের অন্তর্ভুক্ত, কারণ হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এছাড়া নতুন আবিষ্কৃত নিহোনিয়াম, ফ্লোরোভিয়াম, মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, টেনেসিন ও গানেসান সহ বর্তমানে পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি। এখানে কতগুলো পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, যাদের প্রত্যেকটিতে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যাচ্ছে। বোরন, কার্বন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, আর্গন প্রত্যেকেই হচ্ছে এজন্য পি ব্লক মৌল। এবার আসি আমরা ডি ব্লক মৌলে। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। ইম্পর্টেন্ট যেটা, এরা সবাই হচ্ছে ধাতু। চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডেনিয়াম থেকে জিঙ্ক এবং পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত মৌলগুলা হলো ডি ব্লক মৌল। বর্তমানে ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি, থোরিয়াম 90 সহ। তাহলে এখানে আমরা যে জিনিসটা শিখলাম যে এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি হিলিয়াম সহ, পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টি হিলিয়াম ব্যতীত, আর ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি থোরিয়াম সহ। এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারের জন্য, যা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিগত কয়েকবারই কোয়েশ্চেন এসেছে, তাই এই টপিকটা খুবই ভালোভাবে পড়তে হবে। প্রথমে আমরা জানবো অবস্থান্তর মৌল কি। যেসব ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে D9 থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। এর বৈশিষ্ট্য কি কি? এদের পরিবর্তনশীল যোজনী থাকে, রঙিন যৌগ জটিল যৌগ গঠন করে, প্রভাবক রূপে ক্রিয়া করে, প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এখানে আমাদের যে জিনিসটা কনফিউশন তৈরি করে তা হচ্ছে কোন চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, প্যারা নাকি ডায়াম্যাগনেটিক। তো সেই জন্য আমরা এটাকে মনে রাখবো যে 3টা প আছে এখানে, একটা হচ্ছে পরিবর্তনশীল, প্রভাবক রূপে, আর হচ্ছে প্যারাচুম্বকীয়। আর বাকি 2টা বৈশিষ্ট্য হচ্ছে যৌগ নিয়ে, রঙিন যৌগ আর হচ্ছে জটিল যৌগ। আশা করি এবার আর ভুল হবে না তোমাদের। সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌলই হচ্ছে ডি ব্লক মৌল। যখন অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন গুলো সত্য মিথ্যা আকারে আসে তখন কিন্তু এইরকম লাইন অপশনে দেয়া থাকে, তাই এইসব বোল্ড লাইনগুলো খুব ভালোভাবে পড়তে হবে। অবস্থান্তর মৌলের সংজ্ঞা মতে আমরা জানি যে চতুর্থ পর্যায়ে ডি ব্লক ভুক্ত স্ক্যান্ডেনিয়াম এবং জিঙ্ক এই দুটো মৌল অবস্থান্তর মৌল নয়। কারণ কি? কারণ স্ক্যান্ডেনিয়াম আর জিঙ্ক কেবল তাদের স্ক্যান্ডেনিয়াম এবং জিঙ্ক আয়নি গঠন করে, আর এদের ইলেকট্রন বিন্যাসে 3D অরবিটাল পূর্ণ থাকে। কিন্তু অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কি হবে? এদের 3D অরবিটাল হচ্ছে অপূর্ণ থাকবে। এই জন্য স্ক্যান্ডেনিয়াম আর জিঙ্ক ডি ব্লক মৌল হলেও এরা অবস্থান্তর মৌল নয়। অপরদিকে আয়রন হলো ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল উভয়ই, কারণ ফেরাস এবং ফেরিক দুইটার ক্ষেত্রেই হচ্ছে 3D অরবিটালটা হচ্ছে অসম্পূর্ণ বা আংশিকভাবে পূর্ণ। তো এই ক্ষেত্রে আমরা এখানে ফেরিক আর ফেরাস দুইটাকেই বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের উদাহরণ মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব, তা হচ্ছে কাজিন কফি কমিয়ে খাও। এখানে কাজিন দিয়ে কি কি হচ্ছে? কপার আয়ন, জিঙ্ক আয়ন, নিকেল আয়ন, প্রত্যেকটাই হচ্ছে 2 দিয়ে। কফিতে হচ্ছে কোবাল্ট আর হচ্ছে ফেরাস ফেরিক আয়ন, কমিয়েতে হচ্ছে ক্রোমিয়াম
আর হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন। এখানে আমরা খেয়াল করে দেখব যে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে 2 আছে, +2, শুধুমাত্র দুইটাই হচ্ছে 3+, একটা হচ্ছে ফেরিক আর হচ্ছে ক্রোমিয়ামে। এখানে যাতে কোনো কনফিউশন তৈরি না হয় যে 1 হবে নাকি 2 হবে, এখানে প্রত্যেকটাই হচ্ছে 2 হবে, শুধু ফেরিক আর ক্রোমিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3 হবে। এফ ব্লক মৌল, যেসব মৌলের পরমাণুতে সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে যায় তাদেরকে বলা হয় এফ ব্লক মৌল। ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম 57 থেকে পরবর্তী লুটেশিয়াম 71 পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানয়েডস বা ল্যান্থানাইট সিরিজ বলে। অ্যাক্টিনিয়াম 89 থেকে পরবর্তী লরেন্সিয়াম পর্যন্ত 15টি মৌলকে বলা হয় অ্যাক্টিনয়েডস বা অ্যাক্টিনাইট সিরিজ। আর এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। তাহলে আমরা কিন্তু কোন ব্লকে কয়টা মৌল আছে তা জেনে গেলাম। এস ব্লকে হচ্ছে 14টি, পি ব্লকে হচ্ছে 36টি, ডি ব্লকে 41টি, আর এফ ব্লকে হচ্ছে 27টি। তাহলে এই রিলেটেড কোয়েশ্চেন যদি আসে আমাদের আর ভুল হবে না আশা করি। আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো অন্ত অবস্থান্তর মৌল কোনগুলা। অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেখানে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে। এখন যদি এফ অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে বা অসম্পূর্ণ থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। অর্থাৎ যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয় তাদেরকে বলা হয় অন্ত অবস্থান্তর মৌল। তাদের একটি গ্রুপে 4f অরবিটাল অসম্পূর্ণ থাকে আর অন্য গ্রুপে 5f অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এরূপ অন্ত অবস্থান্তর মৌলের উদাহরণ হচ্ছে সেরিয়াম 58, কারণ সেরিয়াম আয়নটিতে 4f1 ইলেকট্রন থাকে। এবার আমাদের নেক্সট টপিক, যেটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তা হচ্ছে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয়। যেহেতু পর্যায় সারণী সত্যিকার ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, সেহেতু যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে তার অবস্থান সহজেই বের করা যায়। পর্যায় সংখ্যা নির্ণয় কিভাবে করা হবে? মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? 3। তাহলে সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। গ্রুপ সংখ্যা নির্ণয়, কোন গ্রুপে মৌলটি অবস্থিত তা নির্ধারণের জন্য মৌলটির ইলেকট্রন বিন্যাসগত শ্রেণী ও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা জানা প্রয়োজন। যেমন এস ব্লক মৌলসমূহের বেলায় সর্ববহিস্থ শক্তি স্তর এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা মৌলটির গ্রুপ সংখ্যা নির্দেশ করে। ns1 হলে গ্রুপ 1 আর ns2 হলে গ্রুপ 2। একইভাবে পি ব্লক মৌলসমূহের বেলায় 10+ ns2 np1 থেকে 6 এর মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা নির্দেশ করে। যদি ns2 np1 হয় সেই ক্ষেত্রে গ্রুপ নাম্বার কত হবে? 10 + 2 + 1 অর্থাৎ 13। আর ns2 np2 হলে তখন হবে 10 + 2 + 2 অর্থাৎ গ্রুপ 14। এবার ডি ব্লক মৌলসমূহের বেলায় n-1d ns অরবিটাল দুটির মোট ইলেকট্রন সংখ্যা মৌলটির গ্রুপ সংখ্যা প্রকাশ করে। আর এফ ব্লক মৌলসমূহের বেলায় যোজ্যতা স্তরে এফ অরবিটালি ইলেকট্রন থাকে আর এরা সবাই হচ্ছে গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। তাহলে যে কোনো এফ ব্লক মৌল দিয়ে থাকলে যদি এর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে সেটা হবে 3। এখানে যেমন উদাহরণ হিসেবে দেয়া আছে সোডিয়াম। এক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 তাহলে পর্যায় সংখ্যা হবে 3। আর সর্ববহিস্থ শক্তি স্তরে যেহেতু ns1 অর্থাৎ 3s1 আছে তাহলে গ্রুপ সংখ্যা হবে 1।
ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস 3s2 3p5, তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু 3, পর্যায় সংখ্যা হবে 3, আর গ্রুপ সংখ্যা কি হবে 10 + 2 + 5 অর্থাৎ 17। কপারের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস 3d10 4s1, তাহলে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, এজন্য পর্যায় সংখ্যা হবে 4, আর গ্রুপ সংখ্যা কি হবে 10 + 1 অর্থাৎ 11। সেরিয়াম যেহেতু F ব্লক মৌল, সেক্ষেত্রে এর গ্রুপ সংখ্যা হবে 3, কিন্তু সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা যেহেতু 6, তাই পর্যায় সংখ্যা হবে 6। এস ব্লক মৌলসমূহ পর্যায় সারণী গ্রুপ 1 ও 2 এর অন্তর্ভুক্ত। এদের NS1 যোজ্যতা ইলেকট্রন থাকে। গ্রুপ 1 এর মৌল যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এদেরকে বলা হয় অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু, কারণ এইসব তীব্র তড়িৎ-ধনাত্মক ধাতু পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার তৈরি করে, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে কতগুলো মৌলের গলনাঙ্ক দেয়া আছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুবিডিয়াম আর হচ্ছে সিজিয়াম, কিন্তু হাইলাইটেড যেগুলো আছে সবগুলোই পড়া লাগবে। মোটামুটি এই কয়টা প্রত্যেকটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টে এসেছে বিগত বছরগুলোতে, কিন্তু সবচেয়ে ভালো মতো যে দুইটা মনে রাখতেই হবে তা হচ্ছে রুবিডিয়াম আর সিজিয়াম, এই দুইটা সবচেয়ে বেশি এসেছে। তাহলে আমরা একবার পড়ে ফেলি। লিথিয়ামের গলনাঙ্ক হচ্ছে 180.5, সোডিয়ামের 97.7, পটাশিয়ামের 63.3 ডিগ্রি সেলসিয়াস, রুবিডিয়াম 39.3 ডিগ্রি সেলসিয়াস, আর সিজিয়ামের হচ্ছে 28.4 ডিগ্রি সেলসিয়াস। বেরিলিয়াম 1278 ডিগ্রি সেলসিয়াস, আর স্ট্রনশিয়ামের হচ্ছে 777 ডিগ্রি সেলসিয়াস। ম্যাগনেসিয়ামেরটা খুব একটা আসে না, তারপরও তোমরা পড়ে রাখতে পারো যেহেতু এটা খুব কমন একটা মৌল, যার হচ্ছে 650 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এস ব্লক মৌলগুলার সাধারণ ধর্মাবলীগুলা জানব। এরা হচ্ছে নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। এরা নরম ও নমনীয় ধাতু। বিগত বছরে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? অ্যান্সার হবে সোডিয়াম ধাতু। এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্যাটায়ন সমূহে কোনো বেজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগ সমূহ হচ্ছে বর্ণহীন, আর এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। গ্রুপ 1 এর ধাতু সমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এদের তুলনায় গ্রুপ 2 এর ধাতু সমূহের আয়নীকরণ শক্তি বেশি হয়। এরা তীব্র তড়িৎ-ধনাত্মক মৌল, তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লক মৌলের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ শিখা সৃষ্টি করে। বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। এখন বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে, অর্থাৎ এগুলা কেন সৃষ্টি করে না বুনসেন শিখায় বর্ণ, সেটা আমরা এখন জানব। কারণ নিউক্লিয়াস দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক আকৃষ্ট থাকে, ফলে এদের আয়নীকরণ শক্তি অন্য সব এস ব্লক মৌলের চেয়ে বেশি হয়। বুনসেন শিখার তাপে এদের মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন উদ্দীপিত হয়ে উচ্চতর শক্তি স্তরে যেতে পারে না, ফলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের পরমাণু বা ধাতব লবণ বুনসেন শিখায় কোনো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করতে পারে না। আবার বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল আয়নিক যৌগ গঠন করে, কারণ হচ্ছে ছোট আকারের জন্য কখনো বেরিলিয়াম আয়ন সৃষ্টি হয় না। লিথিয়াম পরমাণু লিথিয়াম আয়ন গঠন করলেও এর অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমযোজী যৌগে পরিণত হয়, যেই কারণে লিথিয়াম লবণ পানিতে কম দ্রবণীয়।
নাইট্রাইট ও কার্বাইডের আদ্র বিশ্লেষণ। এস ব্লকের ধাতব নাইট্রাইট ও ধাতব কার্বাইড গরম পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়ে যথাক্রমে অ্যামোনিয়া, অ্যাসিটিলিন গ্যাস ও ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। তাহলে যদি আসে যে এস ব্লক মৌলের নাইট্রাইট ও কার্বাইডের আদ্র বিশ্লেষণে কি কি তৈরি হয়? অ্যামোনিয়া, অ্যাসিটিলিন গ্যাস ও ধাতব হাইড্রোক্সাইড। অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে গ্রুপ 1 ও গ্রুপ 2 এর ধাতুসমূহ প্রবলভাবে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন? যদিও এটা রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসে কোন ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। অ্যান্সার কি? সোডিয়াম ধাতু। সোডিয়াম ধাতু অতি সক্রিয় গ্রুপ 1 এর ধাতু। একে বাতাসে ও পানিতে রাখা যায় না, কারণ বাতাসের সংস্পর্শে বাতাসের অক্সিজেনের সাথে এটি বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে। পরে সে উৎপন্ন সোডিয়াম অক্সাইড বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। আবার একে পানিতেও রাখা যায় না, কারণ কি? এটি পানির সংস্পর্শে প্রবলভাবে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটি তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায়। তাই সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল পদার্থ কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী। এস ব্লক ও পি ব্লক মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয়। এদের যোজ্যতা স্তরে অরবিটাল সমূহ সাধারণ নিয়ম মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে থাকে। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পি ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পায়, তাহলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। আবার একই গ্রুপে যদি ওপর থেকে নিচে যাওয়া যায় তাহলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে আর জারণ ক্ষমতা হ্রাস পাবে। একই গ্রুপে মৌলসমূহের বেলায় পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আয়নীকরণ বিভব হ্রাস পায় এবং ধাতব ধর্ম বৃদ্ধি পায়। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর একই থাকে, ফলে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়। পি ব্লকের মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী যৌগ এবং ধাতুর সাথে আয়নিক যৌগ গঠন করে। আর পি ব্লক মৌলসমূহের পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখা যায়। এবার খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা জানবো, যা মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রত্যেকবারই আসে এই চ্যাপ্টার থেকে। তাই এই পয়েন্টগুলো যাতে পড়ার সময় খুবই ভালোভাবে পড়ো, এই জিনিসটা খেয়াল রাখবে। কারণ অ্যাডমিশন টেস্টের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেগুলাকে বারবার রিভাইজ দিতে হবে, যাতে এইসব গ্রস কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে একদমই কোনো চিন্তা ভাবনা ছাড়াই তুমি অ্যান্সার করে ফেলতে পারো। পি ব্লক মৌলসমূহের মধ্যে NH2NP5 ইলেকট্রনীয় কাঠামোর অর্থাৎ গ্রুপ 17 এর মৌলসমূহ হ্যালোজেন, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টেটিন। NH2NP6 ইলেকট্রনীয় কাঠামোর মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম সহ যদিও ইলেকট্রন বিন্যাস ভিন্নতর, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন নিষ্ক্রিয় গ্যাস। অধিকাংশ ধাতু প্রকৃতিতে ধাতব অক্সাইড ও সালফাইড আকরিক রূপে থাকে, তাই গ্রুপ 16 এর মৌলসমূহকে চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল বলা হয়। এখন এই চ্যালকোজেনকে আমরা মনে রাখার জন্য কি মনে রাখবো? সিট মানে সালফার, অক্সিজেন, সেলেনিয়াম আর টেলুরিয়ামকে একটু উল্টা করে লেখা হয়েছে ছন্দটা মিলানোর জন্য। তো এটাকে তোমরা মনে রাখবে সিট দিয়ে। সালফার, অক্সিজেন, সেলেনিয়াম,
টেলুরিয়াম। এগুলা হচ্ছে চ্যালকোজেন। আর নিষ্ক্রিয় গ্যাস কি, যে আমরা আগেই জানি, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর হ্যালোজেন কোনগুলা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাসিটিন। ধাতু 12টি ও গ্রাফাইট কার্বনের বহুরূপ ব্যতীত পি ব্লকের অন্য সব মৌল তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন পড়ব, তা হচ্ছে পি ব্লকভুক্ত অপধাতু কয়টা ও কি কি। পি ব্লকভুক্ত অপধাতু হচ্ছে 7টি। এটাকে আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে, তা হচ্ছে জার্মানির শিলা আন্টি বড়ই আপন। আপন দিয়ে এখানে আমরা মনে রাখবো অপধাতু। জার্মানিতে হচ্ছে জার্মেনিয়াম, শিলাতে সিলিকন, আন্টিতে হচ্ছে 4টা মৌল মনে রাখতে হবে, আর্সেনিক, অ্যাসটেটিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম। আর বড়ইতে হচ্ছে বোরন। এই হয়ে গেল আমাদের 7টা অপধাতু বা মেটালয়েড। পি ব্লকের বেশিরভাগই হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু। পি ব্লক মৌলসমূহের রাসায়নিক বিক্রিয়া। ফার্স্ট অফ অল, ধাতব ও অধাতব দ্বিমৌল যৌগ গঠন করে, অম্লধর্মী অক্সাইড গঠন করে, যেমন বোরনের অক্সাইড অম্লীয়, তাই বোরন অক্সাইড পানির সাথে বিক্রিয়ায় বোরিক অ্যাসিড বা অর্থবোরিক অ্যাসিড H3BO3 ও মেটাবোরিক অ্যাসিড HbO2 উৎপন্ন করে। উভধর্মী অক্সাইড গঠন। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড, তাই পৃথকভাবে অ্যাসিড ও গাঢ় ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন অ্যাসিডের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্ষার, আবার ক্ষারের সাথে বিক্রিয়া উৎপন্ন করছে সোডিয়াম অ্যালুমিনেট। স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস। এর কারণ হলো কার্বন ডাই অক্সাইড একটি একক অণু। এর অণুতে একটা কার্বন পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সাথে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এর আণবিক গঠন হচ্ছে সরল রৈখিক। এই কার্বন ডাই অক্সাইড অণুসমূহের মধ্যে কেবল দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে থাকে, তাই সাধারণ তাপমাত্রায় এটি হচ্ছে গ্যাস। এটি একক সমযোজী যৌগ হওয়ায় এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইডের গলনাঙ্ক কত? বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, -56 ডিগ্রি সেলসিয়াস। সিলিকন ডাই অক্সাইড, এটি হলো পলিমার যৌগ বা দৈত্যাকার অণু। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাই অনেক বেশি। গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস আর স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। আর এই জন্যই সিলিকন ডাই অক্সাইড হলো কঠিন পদার্থ। তাহলে শুষ্ক বরফের গলনাঙ্ক আমরা জানলাম -56 ডিগ্রি সেলসিয়াস। সিলিকন ডাই অক্সাইডের গলনাঙ্ক 1610 ডিগ্রি সেলসিয়াস আর স্ফুটনাঙ্ক 2230 ডিগ্রি সেলসিয়াস। নাইট্রোজেনের 5টা অক্সাইড আর ফসফরাসের আছে 4টা অক্সাইড। উভয়ের জারণ অবস্থা হচ্ছে +3 এবং এর বেশি হলে এরা অম্লধর্মী হয়। এরা পানি সহ বিক্রিয়ায় অক্সো অ্যাসিড যেমন নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড গঠন করে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? নাইট্রোজেন গ্যাস। এজন্য নাইট্রোজেন গ্যাসকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোজেন ত্রিবন্ধন খুবই দৃঢ় হওয়ায় এই ত্রিবন্ধনের বিয়োজন শক্তি হয় 945 কিলোজুল পার মোল এবং বন্ধন শক্তি হচ্ছে 0.1098 ন্যানোমিটার। গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক বিক্রিয়া। ক্লোরাইড গঠন। ত্রিযুজি নাইট্রোজেন মৌল ক্লোরিন সহ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করলেও ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল হয় উদ্দীপিত অবস্থায় 3s2 থেকে একটা ইলেকট্রন খালি 3d অরবিটালে উত্তোলিত হলে ফসফরাস পরমাণুতে একটা বেজোর ইলেকট্রন হয়। তখন ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন সম্ভব হয়, যাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ।
কিন্তু নাইট্রোজেন পরমাণুতে 3টা বেজোড় ইলেকট্রন থাকায় হ্যালোজেন পরমাণুর সাথে সমযোজ্যতা দ্বারা এটা ট্রাইহ্যালাইড গঠন করে, যেমন নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড আর ট্রাইআয়োডাইড গঠন করতে পারে। হ্যালাইডের মধ্যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড বেশ সুস্থিত, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড কিছুটা বিস্ফোরণ প্রবণ হয়। এবার আমাদের নেক্সট টপিক যেটা ফসফরাস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের সাথে ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করে, কিন্তু আয়োডিনের সাথে ট্রাইআয়োডাইড গঠন করলেও পেন্টাআয়োডাইড গঠন করে না। আবার নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 2d অরবিটাল না থাকে নাইট্রোজেন পরমাণুর সমযোজ্যতা বৃদ্ধি সম্ভব হয় না, ফলে NCl5 গঠিত হয় না। অক্সাইড গঠন, গ্রুপ 15 অধাতু নাইট্রোজেনের 7টা অক্সাইড যেমন নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5। প্রত্যেকটার সংকেত কিন্তু খুবই ভালো মতো পড়তে হবে, কারণ অনেক সময় সরাসরি আসে কোয়েশ্চেনগুলো যে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইডের সংকেত নিচের কোনটি হবে N2O3। এই জন্য নাইট্রোজেনের যে কয়টা অক্সাইড আছে প্রত্যেকটা সংকেত নাম খুব ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এবার ফসফরাসের 2টি স্থায়ী অক্সাইড কি? একটা হচ্ছে ফসফরাস ট্রাইঅক্সাইড P2O3, আর একটা হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5। N2O নাইট্রাস অক্সাইড আর NO নাইট্রিক অক্সাইড গ্যাস নিরপেক্ষ। অপর অক্সাইড সমূহ হচ্ছে অম্লধর্মী। অ্যাসিড অ্যানহাইড্রাইড যেমন ফসফরাস পেন্টাঅক্সাইড কম সংখ্যক পানির অণু সহ অ্যাসিড গঠন করলে মেটাফসফরিক অ্যাসিড HPO3 গঠন করে, আর অধিক সংখ্যক পানির অণু সহ বিক্রিয়া অংশগ্রহণ করলে অর্থোফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড গঠন করে, যার সংকেত হচ্ছে H3PO4। এখন এই ফসফিন আর অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা সম্পর্কে আমরা জানব। অ্যামোনিয়া আর ফসফিন উভয় যৌগের অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকায় উভয় যৌগ নিঃসঙ্গ ইলেকট্রন যৌগ দ্বারা প্রোটনের সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ প্রোটন গ্রহণ করে, তাই এরা হচ্ছে ক্ষারধর্মী। আর যদি প্রোটন দান করত তখন কিন্তু হতো অম্লধর্মী। গ্রুপ 16 মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী। গ্রুপ 16 প্রথম মৌল অক্সিজেন হলো দ্বিতীয় অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এটাও কিন্তু বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন যে কোনটি দ্বিতীয় অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তা হচ্ছে অক্সিজেন। হাইড্রাইড গঠন, গ্রুপ 16 পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পরমাণুর আকার বাড়ে এবং তড়িৎ ঋণাত্মকতা কমে, যেমন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 আর সালফারের হচ্ছে 2.5। গ্রুপ 16 মৌলসমূহ জারণ সংখ্যা -2 সহযোগে হাইড্রাইড গঠন করে, যেমন পানি, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি। আর অক্সিজেনের জারণ সংখ্যা -1 সহযোগে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে। অধাতব অক্সাইড অম্লধর্মী। সালফার ও সেলেনিয়াম অধাতুদ্বয়ের অক্সাইড সমূহ অম্লধর্মী হওয়ায় এরা পানির সাথে বিক্রিয়ায় অক্সো অ্যাসিড এবং ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়ায় অক্সো অ্যাসিডের ধাতব লবণ তৈরি করে, যেমন এখানে সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড তৈরি করছে, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফাইড তৈরি করছে। সেলেনিয়াম অক্সাইড সেলেনাস অ্যাসিড তৈরি করছে পানির সাথে বিক্রিয়ায়, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় পটাশিয়াম সেলেনাইট তৈরি করছে। এরপর হ্যালাইড গঠন। উত্তপ্ত অবস্থায় হ্যালোজেন সমূহ সালফারের সাথে সমযোজ্যতায় মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, টেট্রাহ্যালাইড ও হেক্সাহ্যালাইড গঠন করে। মনোহ্যালাইড কি কি? H2F2, H2Cl2, ডাইহ্যালাইড HCl2, ACCl2, আর টেট্রাহ্যালাইড SF4, HCl4, হেক্সাহ্যালাইড SF6, HCl6। গ্রুপ 17 মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী।
গ্রুপ 17 এর মৌলসমূহকে বিশেষ করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে হ্যালোজেন্স বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল কোনগুলা? সেগুলো হচ্ছে হ্যালোজেন গুলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা শক্তিশালী জারক। আর ফ্লোরিন হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল। তাহলে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লোরিন। হাইড্রোজেন হ্যালাইড গঠন। হাইড্রোজেন হ্যালাইড গ্যাসের জলীয় দ্রবণকে হাইড্রোজেন হ্যালাইড বলা হয়। হ্যালোজেন হাইড্রোসিডের শক্তিক্রম কি? হাইড্রোজেন হ্যালাইড, এরপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর ক্লোরাইড, এরপর হচ্ছে ফ্লোরাইড। এসব অ্যাসিডের বিযোজন ধ্রুবক কে এর মান থেকে তা বোঝা যায়। হাইড্রোজেন আয়োডাইড অ্যাসিড সবচেয়ে সবল অ্যাসিড বলে এর কে এর মান হচ্ছে 1 × 10⁻10। এখানে হ্যালোজেন হাইড্রোসিডের শক্তিক্রমটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে, তাই এটাও একটু খেয়াল করে পড়তে হবে যে ফার্স্টে আয়োডাইড, তারপর ব্রোমাইড, ক্লোরাইড, এরপর হচ্ছে ফ্লোরাইড। গ্রুপ 18 এর রাসায়নিক ধর্ম। গ্রুপ 18 এর মৌলসমূহের সর্ববহিস্থ শক্তি স্তর অষ্টকপূর্ণ থাকায় এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে চায় না। তবে জেনন মৌলটি অধিক সক্রিয় ফ্লোরিনের সাথে উচ্চ তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড ও হেক্সাফ্লোরাইড গঠন করে। এবার আসি আমরা ডি ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলীতে। ডি ব্লক মৌলের বহিস্থ দুটি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস n-1 d1 থেকে 10, ns 1 থেকে 2। যেমন এখানে স্ক্যান্ডিনিয়াম 12 আর হচ্ছে গিয়ে আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ডি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। এদের সব মৌলই হচ্ছে ভারী ধাতু। এদের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকায় গ্রুপ 12 বাদে এদের সব মৌলই পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। ব্যতিক্রম জিঙ্ক ও ক্যাডমিয়ামের স্থির যোজনী 2 হলেও মার্কারিয়ের স্থির যোজনী 1, 2 হয়। ডি ব্লক মৌলসমূহ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এসব ভারী ধাতু কঠিন ও শক্ত, ব্যতিক্রম শুধু মার্কারি, এটা তরল। এসব মৌলসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। ডি ব্লক মৌলের আয়নীকরণ শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি হয়, কিন্তু পি ব্লক থেকে কম হয়। এরা তড়িৎ ধনাত্মক ধাতব মৌল হলেও এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক মৌল অপেক্ষা কম। এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এর কারণ হলো এদের ডি অরবিটালে বেজোড় ইলেকট্রন থাকে। আয়রন ও কোবাল্ট ধাতুকে চুম্বকে পরিণত করা যায়, তাই এদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক। ব্যতিক্রম কি আছে? স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, জিঙ্ক আর হচ্ছে কিউপ্রাস আয়ন, এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আমরা কিন্তু এস ব্লক মৌলে পড়েছিলাম, ওরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর হচ্ছে এখানে ডি ব্লক মৌল হচ্ছে প্যারাম্যাগনেটিক, কিন্তু ব্যতিক্রম হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, কপার আর হচ্ছে জিঙ্ক। যে ব্যতিক্রমটাকে আমরা মনে রাখবো হচ্ছে কাজিনের স্কার্ট দিয়ে। এখানে কাজিনে হচ্ছে কপার আর জিঙ্ক, আর স্কার্টে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম আর হচ্ছে টাইটানিয়াম, যারা হচ্ছে ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও ডায়াম্যাগনেটিক। ডি ব্লকের অধিকাংশ ধাতুর সংমিশ্রণে সংকর ধাতু তৈরি করে। এদের অধিকাংশ মৌলকে এদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য অবস্থান্তর মৌল বলা হয়, যা আমরা আগেই জেনেছি। অবস্থান্তর ধাতুর রঙিন আয়ন বা রঙিন যৌগ গঠন। অবস্থান্তর ধাতু ও তাদের ক্যাটায়ন অপূর্ণ ডি অরবিটাল থাকে বলে তারা রঙিন হয়। জটিল আয়ন গঠনকালে 5টা ডি অরবিটালের সামান্য পরিমাণে শক্তির তারতম্য ঘটে বলে সৃষ্ট জটিল আয়ন রঙিন হয়। এবার আমাদের নেক্সট টপিক ক্রিস্টাল ফিল্ড মতবাদ। লিগ্যান্ডের প্রভাবে অবস্থান্তর ধাতুর আয়নের 5টা ডি অরবিটালের মধ্যে শক্তি সামান্য ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বিভক্তিকরণকে ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলে, এবং ইজি সেট ও টি2জি সেট অরবিটালের শক্তির পার্থক্যকে ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি বলে। অবস্থান্তর ধাতুর জটিল আয়ন বা যৌগ গঠন।
অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের খালি অরবিটালের সাথে অপর কোনো নিঃসংখ্য ইলেকট্রন যুগলযুক্ত আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল কাঠামোর আয়ন যুক্ত করে তাকে জটিল আয়ন বলে। জটিল আয়নযুক্ত যৌগকে বলা হয় জটিল যৌগ। জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসংখ্য ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন দাতাকে বলা হয় লিগ্যান্ড। আর এই সাধারণ লিগ্যান্ডের উদাহরণ কি কি? অ্যামোনিয়া, পানি, ক্লোরাইড আয়ন আর হচ্ছে সায়ানাইড আয়ন। তাহলে আবার রিপিট করছি যে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়ন এর খালি অরবিটালের সাথে যদি অপর কোনো নিঃসংখ্য ইলেকট্রন যুগলযুক্ত আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল কাঠামোর আয়ন যুক্ত করে তখন তাকে আমরা বলবো জটিল আয়ন। আর এই জটিল আয়নযুক্ত যৌগকে বলবো হচ্ছে জটিল যৌগ। অবস্থান্তর ধাতুর আয়নের সাথে ক্ষার দ্রবণের বিক্রিয়া। অবস্থান্তর ধাতুর দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে অবস্থান্তর ধাতুর আয়ন ক্ষারের হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ধাতব হাইড্রোক্সাইড রূপে অধঃক্ষিপ্ত হয়। এবার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে ক্যাটায়নগুলোর অধঃক্ষিপ্ত ধাতব হাইড্রোক্সাইডের অধঃক্ষেপের বর্ণ কি হবে, অর্থাৎ ফার্স্ট 3টা কলাম ভালো মতো পড়তে হবে। ক্রোমিয়াম আয়নের ক্ষেত্রে অধঃক্ষিপ্ত ধাতব হাইড্রোক্সাইড হচ্ছে ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, অধঃক্ষেপের বর্ণ কি হবে? সবুজ। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হচ্ছে ধূসর, ফেরাস হাইড্রোক্সাইড সবুজ, ফেরিক হাইড্রোক্সাইড বাদামি, কোবাল্ট হাইড্রোক্সাইডে গোলাপি, নিকেলে সবুজ, কপার হাইড্রোক্সাইডে হালকা নীল আর জিঙ্ক হাইড্রোক্সাইডে হচ্ছে সাদা। এই অধঃক্ষেপের বর্ণগুলো যেহেতু পরীক্ষাতে খুবই আসে তাই এই ছকটার ফার্স্ট 3টা কলাম ভালো মতো পড়ে ফেলতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।